অজিত সিং অফ মারওয়ার ওয়াজ মেড দ্য গভর্নর অফ গুজরাট। এই যে পরপর গভর্নর করা স্টার্ট করলো, জুলফিকার খান কি করলো, পরপর গভর্নর করা স্টার্ট করে দিল। কেন? যাতে নিজের কন্ট্রোলে রাখতে পারে মুঘল এম্পায়ারকে। প্রথমে জয় সিং অফ আম্বারকে মালওয়ার গভর্নর করলো, তারপরে অজিত সিংকে গুজরাটের গভর্নর করলো অজিত সিং অফ মারওয়ার। হ্যাঁ, অজিত সিং অফ মারওয়ারকে গুজরাটের গভর্নর করলো। হুম। তারপরে কি করলো, চট সাত দেশমুখী দুটোই মারাঠাদেরকে দিয়ে দিল। এর আগে বাহাদুর শাহ কি করেছিল? বাহাদুর শাহ শুধু সাত দেশমুখীকে অ্যালাউ করেছিল, তাই তো, চটকে অ্যালাউ করেনি। এরপর জাহাঙ্গীর শাহ বা জুলফিকার খান কি করলো, চট এবং সাত দেশমুখী দুটোকেই অ্যালাউ করে দিল। মানে মারাঠাদেরকে পুরো বলেই দিল, তোমরা যেখান থেকে পারো ট্যাক্স কালেক্ট করো, হ্যাঁ যেখান থেকে পারো সাত দেশমুখী চট এগুলো কালেক্ট করো, কোনো ব্যাপার না, ঠিক আছে। হাউএভার মুঘলস ওয়্যার টু কালেক্ট ইট অ্যান্ড দেন হ্যান্ড ইট ওভার টু দ্য মারাঠাস। এবার একটা শর্ত দিয়ে দিল, বললো যে তোমরা ডিরেক্টলি কালেক্ট করতে পারবে না, চট এবং সাত দেশমুখী আমরা কালেক্ট করবো, করে তোমাদেরকে দেবো, ঠিক আছে, তাহলে তোমাদের সেটাই রাজি তো? বলছে হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আমরা কালেক্ট করবো, চট এবং সাত দেশমুখী কালেক্ট করে তোমাদের হাতে তুলে দেবো। ঠিক আছে, তাতেই রাজি হয়ে গেল। নেক্সট হচ্ছে ইজারা। ইজারাটা কি? রেভিনিউ ফার্মিং, মানে ফার্ম থেকে যে রেভিনিউটা ওঠে। দ্য গভর্নমেন্ট বিগান টু কন্ট্রাক্ট with the revenue farmers and middlemen to pay the government a fixed amount of money while they were left free to collect whatever they could from the peasants। ঠিক আছে, ইজারা মানে খানিকটা জমিদারদের মতো, ঠিক আছে। জমিদারি আমরা ব্রিটিশ আমলে যেটাকে জমিদারি সিস্টেম বলে জেনেছি, মুঘল সাম্রাজ্য বা লেটার মুঘলদের আমলে সেটাকে কিন্তু ইজারা বলে ডাকতো, ঠিক আছে। মানে কি, মিডিলম্যান থাকবে, মানে এই হচ্ছে মিডিলম্যান, এটা হচ্ছে চাষিরা, কাল্টিভেটারসরা চাষি, এটা হচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট, ঠিক আছে। এখন এখন কি গভর্নমেন্ট যা যা ট্যাক্সের কন্ট্রাক্ট করবে সব একজন মিডলম্যানের মাধ্যমে কাল্টিভেটরের সাথে করবে। একজন মিডলম্যান থাকবে যে কিনা সব দেখাশোনা করবে। তাতে কি হবে, গভর্নমেন্ট টু কাল্টিভেটর ডাইরেক্ট কোনো ট্রানজাকশন হবে না। এতে কি হবে, মিডলম্যানরা ক্রমশ অর্থ সংগ্রহ, এটা এদেরকে কি বলতো, ইজারদার বলতো, ইজারদার বা মিডলম্যান। সেই জন্য এই সিস্টেমটার নাম ছিল ইজারা সিস্টেম, ঠিক আছে। এবং তাদেরকে কি বলা হতো, গভর্নমেন্টকে তুমি ডিরেক্টলি ট্যাক্স দিয়ে দাও, এবার তুমি কাল্টিভেটরের সঙ্গে বুঝে নাও তুমি তার থেকে কত কি নেবে, কত কি দেবে, তাদের সঙ্গে লেনদেনটা তোমাদের, কিন্তু গভর্নমেন্টকে তুমি একটা ফিক্সড ট্যাক্স দাও, তার বিনিময়ে এই সুবিধা নাও। এটা একটা টু ওয়ে সিস্টেম তৈরি করে দিল, ঠিক আছে। জমিদার সিস্টেমে যেটা হতো, জমিদারি প্রথা যেটা ছিল সেইটাই ইজারা প্রথা এই সময়, নাম অন্য নামে জাস্ট। তারপর জাহাঙ্গীর শাহ ডিফিটেড ইন জানুয়ারি 1713 বাই হিজ নেফিউ ফারুক শিয়ার ইন আগ্রা, ঠিক আছে। জাহাঙ্গীর শাহকে কে পরাজিত করে দিল, ডিফিট করে দিল 1713 সালে ফারুক শিয়ার, ঠিক আছে, আগ্রাতে। জাহাঙ্গীর শাহর আমল শেষ হয়ে গেল এবং ফারুক শিয়ারের আমল শুরু হলো। জাহাঙ্গীর শাহ সম্বন্ধে আর কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, মালদা, কল্যাণী, বাঁকুড়া, আসানসোল, কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ফারুক শিয়ারে, ফারুক শিয়ার owed his victory to Sayyid brothers হুসেন আলী খান বারহা এন্ড আব্দুল্লাহ খান, ঠিক আছে। মানে কি, এই যে কিং মেকার্স বলে একটা কনসেপ্ট আছে, যে কোনো এটা বলার আগে আমি একটা কথা বলে দিই। কিং মেকার বলে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, পলিটিক্যাল রেলমে কি দেখা যায়, কিং মেকার মানে একজন বা কয়েকজন ব্যক্তিবর্গ বা একজন ব্যক্তি যে কিনা নিজে রাজা হতে ইন্টারেস্টেড নয়, সে রাজা তৈরি করতে বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে। সে কি চায়, সে চায় যে এমন একটা রণকৌশল করে দিতে। এটা আমাদের মডার্ন ইন্ডিয়াতেও দেখা যায়। ইলেকশন স্ট্র্যাটেজিস্ট যারা, ঠিক আছে, আমি নাম বলছি না, ইলেকশন স্ট্র্যাটেজিস্ট যারা, তাদের কাজটা কি, ইলেকশনকে স্ট্র্যাটেজিফাই করা, একটা স্ট্র্যাটেজির মাধ্যমে ইলেকশনটা যাতে হতে পারে। এবার সেই ইলেকশন স্ট্র্যাটেজিস্টকে নেওয়া মানে একটা পার্টি সেই ইলেকশন জিতে যায়, ঠিক আছে। এটা আমাদের মডার্ন ইন্ডিয়া দেখা যাচ্ছে 2020-21 সাল নাগাদ তো দেখা গেছে। এই যে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট, তাদেরকে অনেক সময় লোকে, মানে জার্নালিস্টরা তাদেরকে কি বলে ডাকে, হেডলাইন হয় তাদেরকে নিয়ে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অর কিং মেকার। কিং মেকার মানে হচ্ছে যারা রাজা তৈরি করে, তারা নিজেরা রাজা হয় না, তারা রাজা তৈরি করে। রাজা তৈরি করা মানে কি, তাদের হাতে অলরেডি কন্ট্রোলটা থাকলো,
যেই রাজাকে তারা তৈরি করছে চাইলে তাকে আবার ফেলেও দিতে পারে, ঠিক আছে। অবভিয়াসলি যে মানে রাজা হওয়ার সিক্রেটটা যার জানা আছে সে রাজাকে ক্ষমতাচ্যুত করতেও তার খুব বেশি দেরি লাগবে না, তো কিং মেকার তাদেরকেই বলতো। সেটা আমরা মুঘল আমলেও দেখতে পেয়েছি। মুঘল আমলে কে ছিল কিং মেকার? নূরজাহান এবং তার ফ্যামিলি, তাই তো। জাহাঙ্গীর কিছু করতো না, জাহাঙ্গীর একদমই ইনঅ্যাক্টিভ ছিল। অ্যাকচুয়াল শাসনটা কে করতো? নূরজাহান এবং তার বাবা এবং দাদা, ঠিক আছে। তো তাদেরকে কি বলা হতো? এক কথায় কিং মেকার বলা হতো। আরেকটা কিং মেকার কখন দেখতে পেয়েছি? আকবর যখন মাইনার ছিল, আকবরের গার্জিয়ান ছিল, আকবরের গার্জিয়ান মারিয়াম খান, ঠিক আছে। তারপরে আহ ওই ভদ্রলোক, ওই যে যিনি ওর ইয়ে ছিলেন, বাইরাম খান, ঠিক আছে। বাইরাম খান হিজ রেজেন্ট, ঠিক আছে। এরা এরা কি ছিল? বাইরাম খান কি ছিল? আকবরের কিং মেকার ছিল, মানে নিজে রাজা হয়নি বাট রাজা হিসেবে পেছন থেকে আর কি ব্যাপারটাকে কন্ট্রোল করতো। সেরকমই এর আগে কি দেখলাম? জুলফিকার খান নিজে ডিরেক্টলি ওয়াজির ছিল, নিজে শাসন করেনি, জাহানদার শাহকে দিয়ে শাসন করাতো। এদেরকে কিং মেকার বলা হতো। সেরকমই একজন কিং মেকারকে, ফারুক সিয়ারকে, যার হেল্পে আর কি গদিতে আসতে পেরেছে, তো সে তাদেরকে বলা হতো সাইয়দ ব্রাদার্স, ঠিক আছে। ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। হুসেন আলী খান এবং আব্দুল্লাহ খান, এই দুজন কিন্তু রাজা তৈরি করতো। ফারুক সিয়ারকে গদি অব্দি নিয়ে গেছিল কারা? এই সাইয়দ ব্রাদার্সরা, ঠিক আছে। আব্দুল্লাহ খান সম্বন্ধে দেখি, ইনিও ওয়াজির ছিলেন। হুসেন আলী খান কি ছিল? মীর বাকশি ছিলেন, ঠিক আছে। মানে এই যে হুসেন আলী, এই যে বড় ভাই যিনি, আর আব্দুল্লাহ ছোট ভাই। আব্দুল্লাহ ছিলেন ওয়াজির এবং হুসেন আলী ছিলেন মীর বাকশি। মীর বাকশি মানে কি? মিলিটারি, আগে আমরা পড়েছি, মিলিটারি হেড। মিলিটারি হেডকে মীর বাকশি বলতো। ওয়াজিরকে কি? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার হচ্ছে ওয়াজির, এবং মীর বাকশি হচ্ছে মিলিটারি হেড। এই আব্দুল্লাহ খান, হুসেন খান ফারুক সিয়ারকে চালাতো, এরা বলতো, ফারুক সিয়ার তাই করতো। সেই জন্য এদেরকে কি বলা হয়? সৈয়দ ব্রাদার্সকে বলা হয় কিং মেকার। ফারুক সিয়ার ওয়াজ অ্যান ইনকেপেবল রুলার, সৈয়দ ব্রাদার্স ওয়ার দ্য রিয়েল রুলার্স, ঠিক আছে। সৈয়দ ব্রাদার্সই অ্যাকচুয়ালি পুরো মুঘল সাম্রাজ্যটাকে সেই সময় চালিয়েছিল। ফারুক সিয়ার ইনকেপেবল একজন রুলার ছিলেন। এবার সৈয়দ ব্রাদার্সকে কি বলে ডাকা হতো? বলছে নোন অ্যাজ, নোন অ্যাজ দ্য, অ্যাজ হবে একটা, known as the king, known the Indian history as king, known in the, হ্যাঁ, known in the Indian history as kingmakers, হ্যাঁ। সৈয়দ ব্রাদার্সের আরেকটা নাম ছিল কিংমেকার্স। অ্যাডপ্টেড দ্য পলিসি অফ রিলিজিয়াস টলারেন্স, ঠিক আছে, অ্যাবলিশ জিজিয়া। এরা কি করেছিল? জিজিয়াকে অ্যাবলিশ করে দিয়েছিল, ঠিক আছে। সেকুলারিজম আরো বাড়ছে দেশে, ঠিক আছে। এবং রিলিজিয়াস টলারেন্স চালু করা হয়েছিল, যে সবাই মিলেমিশে থাকবে, রিলিজিয়াস টলারেন্স। জিজিয়া ট্যাক্স অ্যাবলিশ হয়ে গেল এবং এদেরকে কিং মেকার বলে ডাকা হতো। পিলগ্রিম ট্যাক্স ওয়াজ অ্যাবলিশড ফ্রম দ্য নাম্বার অফ প্লেসেস, ঠিক আছে। হিন্দু মন্দিরে পিলগ্রিমেজ তীর্থে যাওয়ার জন্য একটা ট্যাক্স দিতে হতো, ঠিক আছে, অর্থোডক্স ইসলামিক রুলারদেরকে। সেই পিলগ্রিমেজ ট্যাক্সটাও কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হলো, ঠিক আছে। মারাঠাস granted Shahuji Swarajya and the right to collect Chauth and Sardeshmukhi of the 6 provinces of the Deccan. মানে কি? মারাঠাসদের কি টার্গেট ছিল? সারা ইন্ডিয়া থেকে চথ এবং সারদেশমুখী কালেক্ট করবে, দুটো এগ্রিকালচারাল ট্যাক্স, তাই তো, এর আগে বললাম। সেই চথ অ্যান্ড সারদেশমুখীর রেঞ্জটা ওদের আরো বাড়িয়ে দিল। ডেকানের 6টা প্রভিন্সেও এখন ওরা চথ সারদেশমুখী কালেক্ট করতে পারবে, ঠিক আছে। এবং এটা প্রায় স্বরাজ্য গ্রহণ করার মতো, মানে ডেকান অব্দি ওরা আর কি নিজেদের ইচ্ছে মতো রুল করতে পারবে, চট ছাড়তে শুকে এগুলো কালেক্ট করতে পারবে ফ্রিলি, আর কোনো বাধা থাকলো না। তো সাইয়াদ ব্রাদার্স এতগুলো কিন্তু ওরা মানে ডেভেলপমেন্ট তৈরি করেছিল। চট ছাড়তে শুকে একদম ওপেন করে দিল, পিলগ্রিমেজ ট্যাক্স তুলে দিল, মানে যত সেকুলারিস্ট পলিসি আছে সেগুলো সব ইনকর্পোরেট করলো, ঠিক আছে। পিলগ্রিমেজ ট্যাক্স তুলে দিল, এই যে পিলগ্রিমেজ ট্যাক্স তুলে দিল, জিজিয়া অ্যাবলিশ করে দিল, ঠিক আছে, রিলিজিয়াস টলারেন্স আনলো, সারদেশমুখী চত আর সারদেশমুখী এটা 6টা প্রভিন্সেসে অ্যালাউ করে দিল। মানে অনেক ওপেন মাইন্ডেডলি শাসন করতে শুরু করলো, ঠিক আছে। এদেরকে কিং মেকার্স বলা হতো, হ্যাঁ, সাইয়াদ ব্রাদার্স। এদের আন্ডারেই, এদের নামেই ফারুক সিয়ার কিন্তু 1713 থেকে 1719 শাসন করে গেছে। ওকে, ফারুক সিয়ারকে নিয়ে কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, মালদা, কল্যাণী, বাঁকুড়া, আসানসোল। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।
they failed in the effort to এক মিনিট they failed in the effort to contain rebellion because they were faced with the constant political rivalry, quarrels and conspiracies at the court. মানে কি, মানে এই যে বিভিন্ন নোবেলসদের মধ্যে ফারুক সিয়া যখন রাজা ছিলেন, নোবেলসদের মধ্যে কি ছিল, কনস্ট্যান্ট রাইভেলরি ছিল, ডিসইউনিটি ছিল, নিজেদের মধ্যেই সমস্যা ছিল। ফারুক সিয়ারের কোর্টের মধ্যে নিজেদের মধ্যেই পলিটিক্যাল রাইভেলরি প্রচুর ছিল, কনস্পিরেসি এগেইনস্টে করছে, কোনো ইউনিটি ছিল না, ঠিক আছে। নোবেলস হেডেড বাই নিজামুল মুলক অ্যান্ড মোহাম্মদ আমিন খান বিগান টু কনস্পায়ার এগেইনস্ট দেম, ঠিক আছে। এই যে দুজন নিজামুল মুলক অ্যান্ড আমিন খান এরা কনস্পায়ার করতে আরম্ভ করলো নিজেদের এগেইনস্টে, ঠিক আছে। এতে কি হলো, মানে এই যে ফারুক সিয়ারের মেন পতনের কারণটা কি ছোট করে বলছি, ঠিক আছে। তো লেখার ওপর দিয়ে যেটা অ্যাকচুয়াল কথা সেটা বলছি, যে এই যে ফারুক সিয়ারকে যে রাজা তৈরি করলো কিং মেকাররা, সাইয়েদ ব্রাদাররা, তাই তো, এরা যেহেতু রাজা না হওয়া রাজার ওপর দিয়ে যাচ্ছিল, সেই জন্য কোর্টের কিছু ব্যক্তিদের এদের উপর খুব সমস্যা তৈরি হলো, একটা হিংসাত্মক পরিবেশ তৈরি হয়ে গেল, সবাই সবার এগেইনস্টে কনস্পিরেসি করতে আরম্ভ করলো। তাতে কি হলো, ফাইনালি কিন্তু মুঘল সাম্রাজ্য মানে ফারুক সিয়ারের এটা ক্ষতি হলো এবং রাজত্বটা ডিক্লাইন হয়ে গেল। 1719-এ কি হলো, ফারুক সিয়ার দ্য সাইয়েদ ব্রাদার্স কিল্ড অ্যান্ড ওভারথ্রু ফারুক সিয়ার, ঠিক আছে। সাইয়েদ ব্রাদার্সরা নিজেরাই ফারুক সিয়ারকে মেরে ফেললো, যে রাজা তৈরি করেছিল সেই প্রাণে মেরে ফেললো একদম, ঠিক আছে। সাইয়েদ ব্রাদার্স মেড ফারুক সিয়ার অ্যান্ড সাইয়েদ ব্রাদার্স কিল্ড ফারুক সিয়ার টু। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইড হচ্ছে মোহাম্মদ শাহ রাঙ্গিলা। মোহাম্মদ শাহ রাঙ্গিলা কত সাল থেকে কত সাল, 19 সাল থেকে 48 সাল, ঠিক আছে। এবার যদি কোশ্চেন আসে ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় দেয়, বিসিএস প্রিলিমসে লাস্ট টেস্ট ছিল 21 সালে, কি, হু ওয়াজ দ্য লংগেস্ট রুলার অফ দ্য লেটার মুঘলস, লেটার মুঘলসের সব থেকে বেশি সময় কোন রাজা শাসন করেছিল। ওকে, আনসার হবে মোহাম্মদ শাহ রাঙ্গিলা, সব থেকে বেশি সময়, কত সাল, 1719 থেকে 1748, কত সাল হয়, মোটামুটি 20 বছরের বেশি, ঠিক আছে। 19 থেকে 48 হয় 18, 28, হ্যাঁ 30 বছর, প্রায় মোটামুটি অলমোস্ট 30 ইয়ার্স, 28 to 30 ইয়ার্স মোহাম্মদ রাঙ্গিলা শাসন করেছিল। তো কোয়েশ্চেন যদি হয় লংগেস্ট মুঘল এম্পায়ার, লংগেস্ট লেটার মুঘল এম্পায়ার, লেটার মুঘল, হ্যাঁ মাইন্ড ইট, মুঘল নয় লেটার মুঘল, লংগেস্ট লেটার মুঘল এম্পায়ার কে, তখন আনসার হবে মোহাম্মদ শাহ রাঙ্গিলা, ঠিক আছে। উনি কেমন ছিলেন এবার দেখি, উইক মাইন্ডেড, ফ্রিভলরাস অ্যান্ড ওভার ফন্ড অফ লাইফ অফ ইজ, ঠিক আছে। নেগলেক্টেড দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট, মানে কি উনি কাজের কাজ কিছু করতেন না, ঠিক আছে। ওনার জীবনের অন্যান্য শখ শৌখিনতা, ঠিক আছে, আরাম আয়েশ, ঠিক আছে, এগুলোর উপর ওনার বেশি ইন্টারেস্ট ছিল। উনি রাজত্ব শাসনও খুব একটা ইন্টারেস্টেড ছিলেন না, লোকের ওপর ফেলে রাখতেন, ওয়াজির, প্রাইম মিনিস্টার, মীর বক্সি এরাই দেখাশোনা করতো। উনি ওনার মানে কি বলবো, সেই রাজাশাহী লাইফের অনেক অ্যাডভান্টেজ আছে না, রাজা হলে অনেক কিছু পাওয়া যায়, সেই সব আমোদ প্রমোদ নিয়ে উনি বেশি ব্যস্ত থাকতেন, সেই জন্য ওনার নামের পরে একটা টাইটেল দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে রাঙ্গিলা, ঠিক আছে, কারণ উনি আমোদ প্রমোদ নিয়ে বেশি ব্যস্ত থাকতেন সেই জন্য। নিজামুল মুলক কিনকিলিক খান দা ওয়াজির, ঠিক আছে, নামটা খুব অদ্ভুত, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে ঠিক আছে। relinquished his office and founded the state of Hyderabad in 1724, হ্যাঁ। এটা চিংকিলিচ খানও অনেক বইতে লেখা থাকে, এই যে চিংকিলিচ খান লেখা থাকলে মনে রাখতে একটু সুবিধা হবে, CHIN, ঠিক আছে। নিজামুল মুলক চিংকিলিচ খান the wazir relinquished his office and founded the state of Hyderabad in 1724, মানে কি, মোহাম্মদ শাহ রাঙ্গিলার আমলে উনি ওয়াজির ছিলেন, 1726-এ উনি কি করলেন, বললেন যে আমি মুঘল এম্পায়ার ওয়াজির আর থাকবো না, আমি নিজস্ব হায়দ্রাবাদ স্টেট ফর্ম করব। দিয়ে উনি হচ্ছে প্রথম নিজাম অফ হায়দ্রাবাদ। এই যে এখনো আমরা বলি না, এখনো হায়দ্রাবাদে গেলে নিজাম অফ হায়দ্রাবাদের ইয়ে দেখা যায়, ওনার থেকেই কিন্তু নিজাম অফ হায়দ্রাবাদের টাইটেলটা এসছে, ঠিক আছে। উনি ফার্স্ট নিজাম অফ হায়দ্রাবাদ, ঠিক আছে, নিজামুল মুলক চিলকিলিচ খান, উনি 1724-এ হায়দ্রাবাদের রাষ্ট্র গঠন করে, ঠিক আছে। His departure was a symbolic of the flight of loyalty and virtue from the empire, মানে কি, উনি মুঘল একজন রাজা, সে কিনা রাঙ্গিলা, সে আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত, তার আন্ডারে ওয়াজির থেকে কোনো লাভ নেই, উনি তার আন্ডার থেকে বেরিয়ে গেলেন,
উনি ইন্ডিপেন্ডেন্ট হায়দ্রাবাদ গঠন করলেন এবং সেটা নিয়ে স্বপ্ন দেখলেন। ঠিক আছে, উনি অনেক সিনসিয়ার ছিলেন অ্যাজ এ রুলার। এবং হায়দ্রাবাদ স্টেট পরবর্তীকালে আমরা জানি অনেক দিক থেকে কিন্তু ফ্লারিশ করে। নিজাম অফ হায়দ্রাবাদ ওয়াজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্টেট, ঠিক আছে, ইন্ডিয়ার, মারাঠাদের সমান সমান। হেরিডিটারি নবাবস আরোজ ইন বেঙ্গল, হায়দ্রাবাদ, আওয়াধ, পাঞ্জাব। ওই যে একটু আগে বললাম সব টুকরো টুকরো হয়ে গেছিল, লেটার মুঘলদের ক্রমশ ভাগ হয়ে যাচ্ছিল। মোহাম্মদ শাহ রাঙ্গিলার আমলে কি হলো, একে তো নিজাম অফ হায়দ্রাবাদ ক্রিয়েটেড হলো, তারপরে বেঙ্গল, হায়দ্রাবাদ, আওয়াধ, পাঞ্জাব, এতগুলো দেশ কিন্তু আলাদা আলাদা তৈরি হয়ে গেল। মানে এরা সবাই স্বাধীন, নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে নিল। তার মধ্যে বেঙ্গলে কে হয়েছিল প্রথম ইন্ডিপেন্ডেন্ট রুলার? মুর্শিদ কুলি খান, এটা আমাদের জানতে হবে। মুর্শিদ কুলি খান বাংলাকে স্বাধীন করে নিল কার থেকে? মোহাম্মদ শাহ রাঙ্গিলার মুঘল এম্পায়ার তার থেকে বাংলাকে স্বাধীন করে নিল, আলাদা একটা কি বলবো, আলাদা ইন্ডিপেন্ডেন্ট সেট আপ তৈরি করে নিল, জাস্ট লাইক নিজাম অফ হায়দ্রাবাদ। তাহলে একদিকে নিজাম অফ হায়দ্রাবাদ, একদিকে মুর্শিদ কুলি খান বাংলার, আওয়াধে, ঠিক আছে, পাঞ্জাবে, সবাই আলাদা 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 টুকরো টুকরো হয়ে গেল। এছাড়া মারাঠা হ্যাজ কনকার্ড মালওয়া, গুজরাট এন্ড বান্ডেলখান্ড। মারাঠারা তো শক্তি সঞ্চয় অনেক আগে থেকেই করছিল, ওদের চট সার্দেশমুখী তো প্রায় পুরো ডেকান ওয়েস্ট ইন্ডিয়া ক্যাপচার করেই নিয়েছিল। তাহলে এবার ম্যাপটা যদি ইমাজিন করো, ঠিক আছে, যদি ম্যাপে আমি চলে যাই একবার, মোহাম্মদ শাহ রাঙ্গিলার আমলে কি হয়েছিল? মোহাম্মদ শাহ রাঙ্গিলার আমলে কি হয়েছিল এক্সাক্ট? এই যদি ভারতবর্ষের ম্যাপ হয়, ঠিক আছে, একদিকে বাংলা, একদিকে আওয়াধ, দিস ইজ বেঙ্গল, আওয়াধ, পাঞ্জাব, ঠিক আছে, এদিকে হায়দ্রাবাদ, এদিকে গুজরাট, মালওয়া, ডেকানের 6টা প্রভিন্স এবং মহারাষ্ট্র পুরোটা, মানে সেটা নিয়েই তো মহারাষ্ট্র বলতো, মারাঠাস, ঠিক আছে, এরা সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। এদিকে সাউথ ইন্ডিয়া তো আলাদা, অনেকদিন আগে থেকে ইন্ডিপেন্ডেন্ট, ওদের কথা আলাদা, ঠিক আছে, ওরা পুরো স্বতন্ত্র পুরো জায়গাটা থেকে। এরা যারা মুঘল সাম্রাজ্যের ভেতরে ছিল এরা নিজেরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে মুঘল সাম্রাজ্য কোনটুকুতে বাকি থাকলো? মোহাম্মদ শাহ রাঙ্গিলা এইটুকুতে, জাস্ট উপর পার্টটুকু, ঠিক আছে, নর্থ ইন্ডিয়া টুকু, এইটুকু ওয়াজ আন্ডার মুঘলস ডিউরিং 1748, মানে লাস্ট 1748 মোহাম্মদ শাহ রাঙ্গিলার চলে গেছে। এই ততদিনে খালি ওপরের পার্টটুকু মুঘল সাম্রাজ্যের আন্ডারে ছিল, বাকি পুরো ইন্ডিয়াটাই কিন্তু নিজেদের মতো করে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিল। ঠিক আছে, মানে বুঝতে পারছি তো, পলিটিক্যাল ইউনিফিকেশন কিছুই ছিল না, যেটা অরঙ্গজেবের সময় ভাবা যায়, ভাবা যায় না, শাহজাহানের সময় ভাবা যায়, ভাবা যায় না, কিন্তু এই লেটার মুঘলসের সময় সেটাই কিন্তু হয়েছিল, আলাদা আলাদা টুকরোয় সব ভাগ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, হ্যাঁ, তো দ্যাট ওয়াজ অ্যাবাউট মোহাম্মদ শাহ রাঙ্গিলা। সালটা মনে রাখতে হবে 1719 থেকে 1748। 1748-এর শেষে দেখা গেল ওই আমি ব্ল্যাঙ্ক স্লাইডে যে ম্যাপটা আঁকলাম ওরকম হয়ে গেছিল ইন্ডিয়ার অবস্থা। ঠিক আছে, সবাই টুকরো টুকরো ভাবে ভাগ হয়ে গেছিল। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। একটা বড় ইনসিডেন্ট তারপরে ঘটেছিল 1739-এ। এটা আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, নাদির শাহ, নাদির শাহ ইনভেশন। ঠিক আছে, কোন রাজার আমলে, কোন মুঘল সম্রাটের আমলে নাদির শাহ ইনভেশন হয়েছিল? আনসার কি হবে? মোহাম্মদ শাহ রাঙ্গিলা। দয়া করে এটা মনে রাখবেন সবাই, কোন মুঘল সম্রাটের আমলে মোহাম্মদ শাহ নাদির শাহ ইনভেশন হয়েছিল? আনসার হবে মোহাম্মদ শাহ রাঙ্গিলা। ঠিক আছে, অ্যাট্রাক্টেড টু ইন্ডিয়া বাই ইটস ফ্যাবিউলাস ওয়েলথ। ইন্ডিয়া কি ছিল? বড় লোক ছিল। ঠিক আছে, এখন ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, এখন খুব খারাপ অবস্থা। একটা সময় ইন্ডিয়া বড় লোক ছিল, ঠিক আছে, ফেমাস ওয়েলদি একটা কান্ট্রি ছিল সারা ওয়ার্ল্ড এর মধ্যে। তো কি হতো, সেখানে সবাই লুটপাট চালাতে আসতো, আমরা আগেও দেখেছি, এবং এখনো। তার মধ্যে একটা নাম পেলাম নাদির শাহ। এই ইনভেশনটা খুব স্ট্রং হয়েছিল। কেন? দ্য টু আর্মিজ মেট অ্যাট কার্নাল। কার্নাল কোথায়? হরিয়ানায় অবস্থিত। অন 13 ফেব্রুয়ারি 1739। ডেটটা মনে রাখতে হবে। ঠিক আছে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইভেন্ট। এটা নিয়ে এখনো অব্দি কোয়েশ্চেন আসেনি, বাট ভবিষ্যতে আসতেই পারে। 13 ফেব্রুয়ারি 1739 নাদির শাহ ইনভেশন। ঠিক আছে, কোথায়? হরিয়ানাতে, কার্নালে। মুঘল আর্মি ওয়াজ সামারলি ডিফিটেড। সামারলি ডিফিটেড মানে মানে অল্পক্ষণের মধ্যেই তাকে ডিফিট করে দেওয়া হয়েছিল মুঘল আর্মিকে। মোহাম্মদ শাহ টেকেন প্রিজনার। ঠিক আছে, মোহাম্মদ শাহ রাঙ্গিলাকে বন্দী হিসেবে নাদির শাহ নিয়ে গেছিল। ঠিক আছে, মানে ভাবা যায় জাস্ট মুঘল সম্রাটকে
বন্দি করে নিয়েছে। জাস্ট ইমাজিন, ঠিক আছে। ম্যাসাকার ইন দিল্লি ইন রেসপন্স টু দ্য কিলিং অফ হিজ সোলজার। সারা দিল্লি পুরো মানে একদম রাইট লাইক সিচুয়েশন হয়ে গেছিল, ওপেনলি কিলিংস হচ্ছিল, ঠিক আছে, ওপেন কিলিং চলছিল। প্ল্যান্ডার অ্যাবাউট 70 কোটি টাকা। তখনকার দিনে 70 কোটি টাকা, এখনকার দিনে 70 কোটি টাকা কিন্তু আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। তখনকার দিনে 70 কোটি মানে এখন প্রায় কি বলবো, মানে 7,000 কোটির সমান, ঠিক আছে। সেই টাকাটা লুট হয়ে গেছিল। ক্যারিড অ্যাওয়ে দ্য পিকক থ্রোন, ওই যে বললাম পিকক থ্রোন, রেড ফোর্টে পিকক থ্রোন অবস্থিত, ঠিক আছে। এর আগে স্লাইডেই বললাম পিকক থ্রোন নাদির শাহ এসে চুরি করে নিয়ে চলে গেছিল, ঠিক আছে। ক্যারিড অ্যাওয়ে পিকক থ্রোন, এন্ড পিকক থ্রোনের গায়ে একটা কোহিনূর হিরে বসানো থাকে, ঠিক আছে। রেড ফোর্টের ভেতরে যে পিকক থ্রোনটা থাকতো, সেই পিকক থ্রোনের মাথার উপর একটা কোহিনূর হিরে থাকতো, ঠিক আছে। সেই কোহিনূর হিরে সমেত পিকক থ্রোন পুরো লুট করে নিয়ে চলে যায় নাদির শাহ 1739। ceded to him all the provinces of empire west of the river Indus। মানে কি, ইন্ডাস রিভারের পেছনে এই যে এমনি তো দেখলাম আলাদা আলাদা রাষ্ট্রকে সব স্বাধীনতা করে দিয়েছিল, ওর নর্থ ইন্ডিয়া টুকুই যেটুকু যা ছিল, তাই না, মোহাম্মদ শাহ আঙ্গিলার, তার মধ্যে থেকে আবার ইন্ডাসের ওয়েস্টের দিকে, মানে এখনকার দিনে মডার্ন পাকিস্তান আফগানিস্তান ধরে নাও, ওই পোর্শনটা নাদির শাহকে পুরো দান করে দিল। বললো ঠিক আছে, মানে নাদির শাহকে নালে থামানো যাচ্ছিল না, ঠিক আছে। তখন ওই ইন্ডাসের ওয়েস্টের দিকে সব প্রভিন্সেস নাদির শাহকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। সিগনিফিকেন্স কি, নাদির শাহ's invasion exposed the hidden weakness of the empire to the Maratha Sardars and the foreign trading companies। মানে এটার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এটাই, নাদির শাহ এসে মোহাম্মদ শাহ আঙ্গিরা একজন মুঘল সম্রাটকে, ঔরঙ্গজেবের সময়টা ভাবা যায় মুঘল সম্রাটকে বন্দি বানিয়ে নেবে, সেই ঘটনাটা ঘটে গেছিল। মানে উনি তো মোহাম্মদ শাহ রাঙ্গিলা ছিলেন তো, মানে মানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে জাস্ট কোনো আইডিয়াই ছিল না, এবং উনি ইনভলভও থাকতেন না, যার জন্য উনি এত বড় একটা ক্রাইসিস ওনাকে ফেস করতে হয়েছিল ওনার জীবনে। একজন মুঘল সম্রাট অফিসিয়ালি তাকে বন্দি বানিয়ে নেওয়া হয়েছিল, তার মানে তার অবস্থাটা, মানে সে কতটা উইক রুলার হলে সেটা পসিবল হয়। মানে এরাই নাকি সোকল দ্য মাইটি মুঘলস, আকবরের উত্তরসূরি এরাই। যেখানে আকবরের মতো সম্রাট ছিল, শাহজাহান জাহাঙ্গীর তারা ছিল, অরঙ্গজেব ছিল, তাদের উত্তরসূরিদের এই অবস্থা যে তাকে প্রিজনার হিসেবে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে কি হয়েছিল, ভারতের যে বর্তমান অবস্থাটা 1739-এ দাঁড়িয়ে, এটা পুরো সারা বিশ্বের দরবারে এক্সপোজ হয়ে গেছিল যে ভারতের এখন কি খারাপ অবস্থা। এটাই সুবর্ণ সুযোগ, যাদের যাওয়ার চলে যাও, গিয়ে ভারতকে ক্যাপচার করে নাও, কারণ টাকা পয়সার অভাব নেই। এইটাই এক্সপ্লয়টেশন করার মোক্ষম সুযোগ। এই সুযোগের সদ্ব্যবহার কে করেছিল, ব্রিটিশাররা করেছিল। তখন ওদের কি শিল্প বিপ্লব হয়েছে, ওরা খুঁজছে কোথায় গিয়ে ব্যবসা করব এবং পলিটিক্যালি ক্যাপচার করব। এরকম অবস্থা দেখলো, শুনলো যে নাদির শাহ এসে একেবারে লুটপাট, ইন্ডিয়ার খুব খারাপ অবস্থা, উইক লুটার, এইটাই হচ্ছে আপনার আসল গিয়ে ওখানে গেড়ে বসার, ঠিক আছে। এবং 200 বছরের আগে আমাদের তাড়ানো যাবে না, মানে এরকম একটা উইক পলিটিক্যাল সিচুয়েশন, এখানে গিয়ে তো আসল ভালো হবে, তাই না, একদম পাকাপাকি ভাবে বসা যাবে। এইটাই কিন্তু ফরেন ট্রেডিং কোম্পানিজদেরকে উস্কে দিল এই ঘটনা, এবং মারাঠা সর্দারদেরকে। মারাঠা সর্দাররাও কিন্তু তখন খুব স্ট্রং এবং স্ট্রেংথ নিচ্ছিল, তাই তো। চৌহান সর্দেশমুখী অন ছিল সারা ইন্ডিয়াতে প্রায়, ওরা তোলা তুলছিল, ওদের প্রচুর টাকা পয়সা ছিল, ওরাও ভাবলো এবার আমরাই কিন্তু ভারতের শাহেনশাহ হব। মুঘলদের এই অবস্থা, মুঘলদেরকে এক চুটকিতে সরিয়ে দেবো, দিয়ে ইন্ডিয়ার রাজা হবে মারাঠারা, ঠিক আছে। মারাঠারা তখন অ্যাম্বিশিয়াস হয়ে পড়লো, মারাঠারা তখন স্ট্রং, ঠিক আছে, মারাঠা এম্পায়ার তখন একদম পিকে চলছে। মারাঠারা ভাবলো এবার আমরা গিয়ে ভারত শাসন করব। ওদিক থেকে ফরেন ট্রেডিং কোম্পানিজ যারা পর্তুগিজ, ইংলিশ, ডাচ, ড্রেঞ্চ, ফ্রেঞ্চ সবাই একদম ওত পেতে ইন্ডিয়ার দিকে ছুটে আসলো নাদির শাহর এই ঘটনার পরে, ঠিক আছে। তো নাদির শাহর এই ঘটনা এত নিন্দনীয় হয়েছিল যে পুরো ইন্ডিয়াকে এক্সপোজ করে দিল, ঠিক আছে। পিকক থ্রোন চুরি করে নিয়ে গেল, কোহিনূর চুরি করে নিয়ে গেল, জাস্ট কিছু ছিল না, ঠিক আছে। এই স্লাইড নিয়ে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, মালদা, কল্যাণী, বাঁকুড়া, আসানসোল। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। তারপরে আরেকটা ইনভেশন হয়েছিল, দুটো ইনভেশন ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আহমেদ শাহ আবদালির ইনভেশন, ঠিক আছে। আহমেদ শাহ আবদালির ইনভেশন, ওয়ান অফ দ্য জেনারেলস অফ নাদির শাহ, নাদির শাহরই একটা জেনারেল ছিল, repeatedly invaded and plundered India right down to Delhi and Mathura between
1748 to 1761, ঠিক আছে। হি ইনভেডেড ইন্ডিয়া 5 টাইমস, মানে কি নাদির শাহ ইনভেড করে কত সালগুলো মনে রাখতে হবে, 1739-এ। আর আহমেদ শাহ আবদালি কে ছিল? নাদির শাহরই একদম জেনারেল ছিল, মানে সেনাপতি ছিল। তাকে পাঠিয়ে দিল। নাদির শাহ একবার ইনভেড করে ইন্ডিয়াকে খোকলা বানিয়ে দিয়ে চলে গেল। 5 বছর ধরে তার জেনারেলকে পাঠিয়েছে, তুমি 5 বছর যাবে, লুট করবে আসবে, লুট করবে আসবে, ঠিক আছে। কন্টিনিউয়াসলি 5খানা লুট কিন্তু ইন্ডিয়াতে হয়ে গেছিল 1748 থেকে 61-এর মাঝখানে, ঠিক আছে। এবং অনেক দূর অব্দি হয়েছিল, দিল্লি মথুরা অব্দি হয়েছিল, যেটা ভাবাই যায় না। মানে হরিয়ানা অব্দি ওরা আটকে থাকতো, সেটা দিল্লি মথুরা অব্দি চলে এসেছিল। লুটপাটের সংখ্যা এত বেড়ে গেছিল, ঠিক আছে। 1761-এ কি হয়েছিল? থার্ড ব্যাটল অফ পানিপত, ডিফিট অফ মারাঠাস, ঠিক আছে। মারাঠা আর নবাব শাহ আবদালির মধ্যে ঝামেলা হয়েছিল, অবভিয়াসলি আমরা জানি থার্ড ব্যাটল অফ পানিপত 1761-এ এটা হয়েছিল। কারণ আহমেদ শাহ আবদালি তখন অ্যাম্বিশিয়াস হচ্ছিল, দুজনের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল, মারাঠারা হেরে গেছিল, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইনভেশন অফ নাদির শাহ এন্ড আহমেদ শাহ, দ্য মুঘল এম্পায়ার সিজেস টু বি অ্যান অল ইন্ডিয়া এম্পায়ার। মানে আর অল ইন্ডিয়া এম্পায়ার বলা যাবে না মুঘল এম্পায়ারকে, ঠিক আছে। মুঘল এম্পায়ার যেটুকু টিম টিম করে তাও লোকে মানছিল, অরঙ্গজেবের উত্তরসূরি বলে যেটুকু মান্যগণ্য করছিল, 1748-এর পর নাদির শাহ এবং আহমেদ শাহ অ্যাটাকের পর, থার্ড ব্যাটল অফ পানিপতের পর, মুঘল এম্পায়ার মানে জাস্ট আর কোনো অস্তিত্ব রইল না ইন্ডিয়াতে, ঠিক আছে। তখন মারাঠাসরা ডমিনেট করছিল। বাই 1761 ইট ওয়াজ রিডিউস মেয়ারলি টু আ কিংডম অফ দিল্লি, ঠিক আছে। মুঘল এম্পায়ার সারা ইন্ডিয়া থেকে খালি দিল্লিতে এসে কনসেন্ট্রেটেড করে গেল। আফটার আহমেদ শাহ আবদালি লুট করে যখন চলে গেল, তখন মুঘল এম্পায়ার আর কিচ্ছু নেই, জাস্ট ওই ফ্ল্যাশব্যাক গুলো মনে করো। বাবর কিভাবে মুঘল এম্পায়ার এস্টাবলিশ করেছিল, হুমায়ুন কিভাবে মুঘল এম্পায়ার ফিরিয়ে আনলো, আকবর কতটা ডেভেলপ করেছিল, সেখান থেকে শাহজাহান, জাহাঙ্গীর, মানে মানে যে একটা গোল্ডেন অধ্যায় ছিল ভারতের মুঘল শাসনে, সেটা একদম একটা দিল্লির একটা লোকাল গভর্নমেন্টে পরিণত হলো কত সালে? আফটার 1761। সালগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1761-এ নাদির শাহ এবং আহমেদ শাহ আবদালির অ্যাটাকের পর একটা দিল্লির কিংডম হিসেবে মুঘল এম্পায়ার কিন্তু রিডিউস হয়ে গেল, জাস্ট তছনছ হয়ে গেল, ঠিক আছে। আহমেদ শাহ আবদালির অ্যাটাক, এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। তখন মালদা, কল্যাণী, বাঁকুড়া, আসানসোল, দুটো পরপর অ্যাটাক। একটা নাদির শাহ 1739, আহমেদ শাহ 5বার, ঠিক আছে। 1748 থেকে 61-এর মধ্যে 5বার এই অ্যাটাক গুলো হলো। মুঘল এম্পায়ার জাস্ট দিল্লিতে কনসেন্ট্রেট হয়ে গেল, সারা ইন্ডিয়া থেকে মুঘল এম্পায়ার ধুয়ে মুছে গেল। ওদিকে ফরেন রুলাররা তো চলে এসে ঘিরে বসেছে, ততদিনে পর্তুগিজ, ইংলিশ, ওটা আমরা দেখবো পরের স্লাইডে, মডার্ন ইন্ডিয়া যখন শুরু করবো ওটা দেখবো। মানে পুরো পলিটিক্যাল সিচুয়েশনটা ইন্ডিয়ার পাল্টে যাচ্ছে সেই সময়, ঠিক আছে, একটা জাংশন পয়েন্ট। এর পরের স্লাইডে যাচ্ছি। 1759-এ শাহ আলম, ঠিক আছে। 1759-এ শাহ আলম টু, শাহ আলম টু এর নাম আমরা শুনেছি, মডার্ন ইন্ডিয়াতে অনেকবার শাহ আলম টু এর নাম শুনতে পাই। শাহ আলম টু এর আন্ডারে ইম্পর্টেন্ট কি ঘটেছিল? আহমেদ শাহ বাহাদুর, ঠিক আছে, 1748 থেকে 54 সাকসিডেড মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ মানে শাহ আলম টু এর আসল নাম ছিল আহমেদ শাহ বাহাদুর, ঠিক আছে। আহমেদ শাহ বাহাদুরের টাইটেল ছিল কি? শাহ আলম টু। আহমেদ শাহ বাহাদুর ওয়াজ সাকসিডেড বাই আলমগীর টু, তার পরের জন ছিল আলমগীর টু, 1754 থেকে 59। 1756-এ আবদালি প্লান্ডার মাথুরা, আহমেদ শাহ আবদালি আবার এলো 1756-এ, মাথুরাকে প্লান্ডার করলো। আলমগীর টু ওয়াজ সাকসেসফুলি ওয়াজ সাকসিডেড বাই, হ্যাঁ, আলমগীর টু কে ছিল? শাহজাহান টু বা শাহ আলম টু, শাহ আলম টু হবে, শাহ আলম টু। আলমগীর টু ওয়াজ সাকসিডেড বাই শাহ আলম টু। শাহজাহান থ্রি, আচ্ছা আচ্ছা, শাহজাহান থ্রি হবে এটা, সরি 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 সরি, শাহজাহান থ্রি। শাহজাহান থ্রি নাম ছিল এনার। শাহজাহান থ্রি এর পরের জন ছিল শাহ আলম টু ইন 1759। মানে আমি পুরো ক্রোনোলজিটা একবার সাজিয়ে লিখছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে মোহাম্মদ শাহ রঙ্গিলা। মোহাম্মদ শাহ রঙ্গিলা তো অব্দি তো জানি, মোহাম্মদ শাহ রঙ্গিলা। তারপরে হচ্ছে আলমগীর টু। তারপরে হচ্ছে শাহজাহান থ্রি, শাহজাহান থ্রি। তারপরে হচ্ছে শাহ আলম টু, ঠিক আছে।
মোহাম্মদ শাহ রাঙ্গিলা আলমগীর টু, শাহজাহান কি, শাহ আলম টু। মানে কি, শাহ আলম টু কিন্তু জাস্ট মোহাম্মদ রাঙ্গিলার পরের নয়, মাঝখানে এতগুলো রাজা ছিল, এরা এতটাই ইনসিগনিফিকেন্ট, এদের ব্যাপারে বলার কিছু নেই। ইম্পর্টেন্ট রুলার যারা তাদের সম্বন্ধে বলছি। শাহ আলম টু এর নামটা আমাদের জানা রাখা উচিত কেন? কারণ ব্রিটিশ হিস্ট্রিতে শাহ আলম টু এর নাম অনেকবার আমরা পাবো, সেই জন্য এটাকে পড়লাম। ওকে, কিন্তু মোহাম্মদ শাহ রাঙ্গিলা আর শাহ আলম টু এর মাঝখানে কিন্তু আলমগীর টু এবং শাহজাহান থ্রিও ছিলেন, সেটাই এই স্লাইডে আমি বলেছি। ওকে, কারো কোনো ডাউট থাকলে একবার বলুন এই স্লাইডে। পূর্ত ভবন, বাঁকুড়া, বাঁকুড়া কোনো ডাউট আছে? প্রোলজিটা কি বোঝা গেল? ঠিক আছে। আসানসোল, কল্যাণী, মালদা। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। শাহ আলম spent initial years wandering for he lived under the fear of his wazir। ঠিক আছে, খালি ওয়াজিরদেরকে ভয় পেত এরা, কেন? কারণ ওয়াজিররা শুরু থেকেই তো কিং মেকার হয়ে এদেরকে চালিয়ে এসছে, চালনা করে এসছে। ওই জন্য খালি ওয়াজির আমাকে মেরে ফেললো কিনা, ওয়াজির আমার সাম্রাজ্য নিয়ে নিল কিনা, এই ভয় থাকতো খালি সবসময়। ঠিক আছে। In 1764 he joined forces with Mir Qasim of Bengal and Shuja-ud-Dowla of Awadh in declaring war upon the British East India Company. This resulted in the Battle of Buxar। ঠিক আছে, 1764 এ কি হলো? মীর কাসিম এবং সুজাউদ্দৌলা আওয়াজে একটা ব্যাটেল হলো। এবার দেখো, এইটা এই মুহূর্তে মনে রাখার চেষ্টা করো না, এই পয়েন্টটা এই মুহূর্তে মনে রাখার চেষ্টা করো না, কারণ আমরা যখন মডার্ন ইন্ডিয়া পড়বো, ব্রিটিশ এম্পায়ার, তখন আমরা এটার একটা আভাস পাবো। 1764 একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, সেটা আমাদের লেটার মুঘল এই মুহূর্তে জাস্ট একবার রিডিং করে রাখুন, জাস্ট রিড। ঠিক আছে, ডোন্ট রিমেম্বার, জাস্ট রিড দিস পয়েন্ট। এটা আমরা মডার্ন ইন্ডিয়ায় গিয়ে এটা নিয়ে আরো বিশদে আলোচনা করব। ওকে, মডার্ন ইন্ডিয়ায় গিয়ে বিশদে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, এখন রিড আউট করে রাখো। ঠিক আছে। এবং পেনশন দিন আলাহাবাদ, আলাহাবাদে তাকে পেনশন দিয়ে দেওয়া হয়েছিল একে। ঠিক আছে, লাস্টে। এবং রিটার্ন টু দিল্লি ইন 1772 আন্ডার দ্য প্রোটেকশন অফ মারাঠাস। মানে কি, এদের পরিণতি আর কিছুই হলো না, মারাঠাসদের আন্ডারে প্রোটেকশন নিয়ে এদেরকে জীবন কাটাতে হলো, ব্রিটিশারদের আন্ডারে এদেরকে পেনশন নিয়ে জীবন কাটাতে হলো। ঠিক আছে, খুবই সঙ্গীন শোচনীয় অবস্থা হলো, দিল্লির একটা লোকাল গভর্নমেন্ট কিংডম হিসেবে রিডিউস হয়ে গেল। ওকে, লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। মুঘল এম্পায়ার কিভাবে ডিক্লাইন করলো? ওকে, মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। ঠিক আছে, স্কুলে আমরা পড়েছি, আরেকবার পড়ছি। আফটার 1759 মুঘল এম্পায়ার সিজেস টু বি আ মিলিটারি পাওয়ার। 1759 এর পরে, 1759 কি হয়েছিল? আহমেদ শাহ আবদালি অ্যাটাক করেছিল অনেকবার, নাদির শাহ 1739 অ্যাটাক করেছিল। মিলিটারিলি মুঘল সাম্রাজ্য একদম কঙ্কাল হয়ে গেছিল। ঠিক আছে, মিলিটারি পাওয়ার বলে 1759 এর পর আর কিছু অবশিষ্ট থাকলো না মুঘল সাম্রাজ্যে। সুতরাং যেই সাম্রাজ্যের মিলিটারি নেই, তাকে রাজা বলে ডাকবো কি করে? রাজা শাসন করে কার জোরে? মিলিটারির জোরে। মিলিটারি যদি খোকলা হয়ে যায়, তার মানে সেই সাম্রাজ্য শেষ। ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ারের রীতি হয়ে গেল। It continued from 1759 till 1857 only due to the powerful hold that the Mughal dynasty had on the minds of the people of India as a symbol of political unity of the country। মানে কি, এই যে 1759 ওদের মিলিটারি তো যা শেষ হয়ে গেছিল, আর কিছু ছিল না, তাহলে 1857 অব্দি অফিসিয়ালি মুঘল এম্পায়ার কেন ছিল? একটা দুজন রাজা কেন ছিল? কারণ মানুষের মনে মুঘলদের প্রতি একটা সম্মান ছিল, তো ভারতবাসীদের মনে মুঘলদের প্রতি একটা সম্মান ছিল, কেন? ওরা যেই এতদিন ধরে যেটা কন্টিনিউ করছিল সেটার সম্মান। ঠিক আছে, সেটা ছিল বলেই জাস্ট সাম্মানিক হিসাবে এই কটা বছর ছিল, বাট মিলিটারি ওদের 1759 এর পরে কিছুই অবশিষ্ট ছিল না। ঠিক আছে, বোঝা গেছে? মানে 1759 কিন্তু মুঘল সাম্রাজ্য শেষ। তারপরেও নামকে আসতে কয়েকটা রাজা ছিল, তাদের জাস্ট সাম্মানিক হিসেবে ভারতের মানুষের মন থেকে তারা যায়নি, ওই পুরনো পাস্ট গ্লোরির কারণে, সেই জন্য ওদেরকে মানুষ মনে রেখেছিল, আর কিছু না। তারপরে 1803 কি হলো? দ্য ব্রিটিশ অকুপাইড দিল্লি, দিল্লিটাকেও ব্রিটিশরা নিয়ে নিল। ঠিক আছে, ফ্রম 1803 to 1857 the Mughal emperors merely served as a political front of the British। মানে কি, ওদের আর কিছু রইলই না। 1803 থেকে 1857 কে ছিল? বাহাদুর শাহ। ঠিক আছে, বুড়ো বাহাদুর শাহ, তার বয়স ছিল 90 বছর,
সে রেড ফোর্টের ভেতরে বসে থাকতো, ঠিক আছে। আমরা সিপাহী বিদ্রোহে যার রেফারেন্স ছিল, ঠিক আছে, বাহাদুর শাহ জাফর, ঠিক আছে, সে অ্যাকচুয়ালি তাকে মানে তার রাজার কোনো গুণই ছিল না, সে ওই নামটা জাস্ট সারনেম হিসেবে, জাস্ট পৈতৃক সূত্রে সে মুঘল ছিল, সেইটা নিয়ে সে রেড ফোর্টে চুপ করে বসে থাকতো, ঠিক আছে। রেড ফোর্টের রাজা, মুঘলদেরকে ইয়ার্কি মেরে লোকে তখন বলতো রেড ফোর্টের রাজা, রেড ফোর্টের বাইরে তাদের আর কোনো এন্টিটি ছিল না এই সময়টায়, ঠিক আছে। The most important consequence of the fall of the Mughal Empire was that it paved the way for the British to conquer India, as there was no other Indian power strong enough to unite and hold India. ঠিক আছে? The most important consequence of fall of Mughal Empire was that paved way for British to conquer India, as there was no other powerful to hold India. মানে এই যে ইন্ডিয়া যখনই এই যে একটা এই যে ক্রাইসিস তৈরি হয়েছিল, তখনই একটু আগে বললাম না, আহমেদ শাহ আবদালি এবং নাদির শাহ অ্যাটাক করার পর ইন্ডিয়ার যে কঙ্কালসার অবস্থাটা বেরিয়ে গেছিল বিশ্বের দরবারে, তারপর ওত পেতে রয়েছে কখন এসে ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে। এর মধ্যে সব থেকে টপ করেছিল ব্রিটিশরা, ঠিক আছে। ব্রিটিশরা কিন্তু সবার আগে এসে চিল শকুনের মতো আর কি ওত পেতে ছিল, তারা অমনি ক্যাপচার করে নিয়েছে। বাকিরা কিন্তু সেটা পারেনি, মারাঠারাও চেষ্টা করেছিল, মারাঠাদেরকে পারেনি, মারাঠারা ব্রিটিশদের সামনে টিকতে পারেনি, মারাঠারাও ট্রাই নিয়েছিল যে আমরাও ঝাঁপিয়ে পড়বো ইন্ডিয়ার উপর। বাট ফাইনালি মুঘল সাম্রাজ্য পতনে সব থেকে বেশি লাভ যাদের হয়েছে, মারাঠারা ভেবেছিল লাভ করবে, সব থেকে বেশি লাভ যাদের হয়েছে ব্রিটিশাররা। এবং তাদের এমন লাভ হচ্ছে মানে তারা অর্থনৈতিক ভাবে একদম নিয়ে নিচ্ছে ইন্ডিয়াকে, যে তারা আগামী 200 বছর অব্দি এখানে টিকে গেল। তারপর থেকে মানে মোটামুটি 1759 থেকে মুঘল সাম্রাজ্য মিলিটারি যদি জিরো হয়ে যায়, 1759 থেকে ওরা ছিল কত বছর অব্দি, 1947 অব্দি, ঠিক আছে। 1759 থেকে 1947 অব্দি প্রায় 200 বছর ওভার হয়ে যাচ্ছে। এই 200 বছর ওরা রাজত্ব করে গেছে মুঘল সাম্রাজ্যের কে সরিয়ে। মুঘল সাম্রাজ্য সরে যাওয়ার পর সব থেকে বেশি লাভ হয়েছে ব্রিটিশ এম্পায়ারে। এবং ভারতের মসনদ নেক্সট যাদের কাছে যাবে সেটা হচ্ছে ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ শাসন, ঠিক আছে মেন। এবার কি ব্রিটিশ শাসন শুরু থেকেই তো না, তাদেরকেও এখানে কিন্তু এস্টাবলিশ হতে হয়েছে, তাদেরকেও স্ট্রাগল করতে হয়েছে। কাদের সাথে? মারাঠাদের সাথে। যেই ছোট ছোট রাজারা ছিল, মুর্শিদ কুলি খান, হায়দ্রাবাদ, নিজাম, মাইসোর, সবাইকে কিন্তু একে 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 রাস্তার পথে হিসেবে তারা সরিয়ে ফেললো। সেই পুরো জার্নিটা এবার ব্রিটিশ শাসনকে আমরা, এবার আমি আসি একটা ব্ল্যাঙ্ক স্লাইডে, কিছু কথা বলার আছে। এবার কিছু কথা বলার আছে। ব্রিটিশ শাসনকেও কিন্তু 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে ওদের স্ট্রাগলটা, ঠিক আছে, স্ট্রাগল ফর পাওয়ার ইন ইন্ডিয়া, স্ট্রাগল ফর পাওয়ার ইন ইন্ডিয়া, যেখানে ওরা কাদের সাথে যুদ্ধ করে? মারাঠা, নিজাম অফ হায়দ্রাবাদ, মাইসোর, পাঞ্জাব, নেপাল, ঠিক আছে, ওদিকে অ্যাংলো বার্মিজ ওয়ার, ওদিকে বাংলা, ঠিক আছে, বাংলায় সিরাজউল্লাহর সঙ্গে, এতগুলো ওদেরকে পথের কাটা সরাতে হয়। সেটা হচ্ছে ওদের প্রথম স্ট্রাগল, ঠিক আছে। ওদের কিন্তু জার্নিটা ইজি ছিল না। মুঘলরা নেই ঠিকই, মুঘলদের সমসাময়িক আরো লোকজনরা চলে এসছে, কিন্তু আজকে যদি মুঘলরা থাকতো এই কাজটা কিন্তু অত সোজা হতো না। মুঘলরা জায়গায় এরা ছিল, এদেরকে এক নিমেষে সরিয়ে দিল, ঠিক আছে। এই সরিয়ে দিল, স্ট্রাগল ফর পাওয়ার। তারপরে হচ্ছে ওদের অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল কনসলিডেশন। অ্যাডমিনিস্ট্রেশন কনসলিডেট করা মানে স্ট্রং করা, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন কনসলিডেট, এটা হচ্ছে 3 নম্বর ভাগ। 2 নম্বর ভাগ আর 3 নম্বর ভাগ হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ঠিক আছে। যখন পাকাপাকি ভাবে অ্যাডমিনিস্ট্রেশনেও কনসলিডেট করে ফেললো, পাকাপাকি ভাবে টিকে গেল, তখন ইন্ডিয়ানরা রিয়েলাইজ করলো যে ব্রিটিশারদেরকে টিকতে দিয়ে কত বড় ভুল হয়েছে। তখন ইন্ডিয়ানদের জাগরণ হলো, ইন্ডিয়ার স্ট্রাগল ফর ফ্রিডম, ঠিক আছে। ইন্ডিয়ানরা তখন স্ট্রাগল করতে আরম্ভ করলো, এইবার আমাদেরকে ব্রিটিশদের কবল থেকে বেরোতে হবে। সেটা অনেক পরে ঘটেছে, ঠিক আছে, সেটা 3 নম্বর স্টেজে। আগে কিন্তু এই দুটো স্টেজে আমাদের সিলেবাসটাকে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে মডার্ন ইন্ডিয়া একটা বড় পার্ট কিন্তু দখল করে থাকে, ঠিক আছে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে। সেই পার্টটা কিন্তু এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। ব্রিটিশদের হিস্ট্রিও যখন আমরা পড়বো এই 3টে পার্টে কিন্তু পড়বো, ঠিক আছে। আমাদের আজকে মিডিয়েভাল ইন্ডিয়া কমপ্লিট হলো লেটার মুখোশ দিয়ে, এইবার আমরা ব্রিটিশ হিস্ট্রি শুরু করব। সেটা কিন্তু এই 3টে ভাগে কিন্তু পড়তে হবে। প্রথমেই কিন্তু ভারত আর ব্রিটিশারদের ঝামেলা হয়নি, সেটা অনেক পরে হয়েছে। ভারতীয়রা প্রথমেই ব্রিটিশারদেরকে শত্রু মনে করেনি, তারা বন্ধু মনে করতো ব্রিটিশারদেরকে। কেন এবং কি কারণ?
সেটাই আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, আজকে আমাদের মোটামুটি এই ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার অব্দি থাকলো, মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হলো এবং ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা কিভাবে হয়েছিল। ওকে, ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। এই স্লাইড নিয়ে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, মালদা, কল্যাণী, আসানসোল, বাঁকুড়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ অল আজকের ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। আমাদের এনশিয়েন্ট এবং মিডিয়েভাল পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা একটা মিডিয়েভাল হিস্ট্রির উপর একটা এমসিকিউ সিরিজ রাখবো। আমাদের এনশিয়েন্ট সিরিজের উপর একটা এমসিকিউ সিরিজ আছে, ইউটিউবে গেলে আপনারা ভিডিও সেকশন চেক করলে দেখতে পাবেন। এনশিয়েন্টের আলাদা এমসিকিউ সিরিজ একদিন ছিল, এরপরে একটা মিডিয়েভাল এমসিকিউ সিরিজ রাখবো, এবং মিডিয়েভাল এমসিকিউ সিরিজ হয়ে গেলে আমরা মডার্ন ইন্ডিয়া স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং টুডে সেশন।